মানে আমরা যে বলি যে খোদার অপরূপ ব্যাপার এবং খোদার মহত্ব কতটুকু। আমার একটা এপিসোড, যে এপিসোডটা ভিউ হলো না ঠিক মতো, যেটা ফেসবুকে আটকে গেল, যেটা ইউটিউবে ভিউ এখন পর্যন্ত 3 লাখের উপরে যায়নি, সেটার সাহায্য বা সেটার আপনাদের পার্টিসিপেশন, এ যাবৎকালে আমি যত ধরনের প্রোগ্রাম করেছি আমার সোশ্যাল মিডিয়াতে, যত ধরনের প্রোগ্রাম করেছি, ইভেন রেডিওতে, সেখানে মানুষ যারা সাহায্যের জন্য আসতো, তাদের সাহায্যকে ছাপিয়ে এমন একটা লেভেলে চলে গেছে যেটা আনথিঙ্কেবল। 20 কিলোমিটার এদিক পর্যন্ত, অর্থাৎ গাজীপুরের দিকে পর্যন্ত, স্কয়ার মাস্টারবাড়ি, সিস্টোর, জৈনবাজার যারা ছিলেন, এই 20 কিলোমিটার পর্যন্ত রাস্তার ডাইনে এবং বামে আমি পায়া হাইটা হাইটা জায়গা খুঁজছি। এখানে একটা কথা বলি, আপনি যখন 25 লাখ টাকা দিয়ে বায়না করতে যাচ্ছিলেন, ওই সময়টাতে কিন্তু আমি বলতেছিলাম যে ভাই আগাবেন না, আমি কিন্তু সাহস পাচ্ছি না। হ্যাঁ, আমি কিন্তু বারবার আপনাকে কথাটা বলতেছিলাম যে আপনার দরকার 70 লাখ, কেবল হয়েছে 25 লাখ, আপনার ভিডিওর এই অবস্থা, আমি তো সাহস পাচ্ছি না। কিন্তু আপনি বারবার বলতেছিলেন ভাই হয়ে যাবে। প্রিয় দর্শক এবং শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করছি ভালো আছেন। দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি ব্র্যান্ডিং বাংলাদেশের খুবই বিখ্যাত একটা এপিসোডের আপডেট। এবং ব্র্যান্ডিং বাংলাদেশের যেই এপিসোডটা আমি করেছিলাম সেটা 2 কারণে বিখ্যাত। একটা হচ্ছে যে যাকে নিয়ে করেছিলাম তাকে সবাই মোটামুটি চেনেন, তাকে সেকেন্ড টাইম নিয়ে আসা আমার স্টুডিওতে, কারণ অনেক আগে এবিসি রেডিওতে তাকে নিয়ে আমি একটা অডিও ফরম্যাটে একটা জীবন গল্প প্রচার করেছিলাম এবং আমার কাছে মনে হয়েছে যে এটার ভিডিও ফরম্যাটও থাকা উচিত, সেই অর্থে ব্র্যান্ডিং বাংলাদেশে নিয়ে আসা। এবং শুধু তাই না, তিনি যে আমার কাছে এসেই যে অনেক মানুষের কাছে পৌঁছে গেছেন বিষয়টা এরকম না, তিনি বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন সময় এসেছেন তার কাজকর্মের জন্যে। এবং পাশাপাশি আরেকটা কারণে বিখ্যাত, সেটা হলো এই এপিসোডটি প্রচার করবার পর ফেসবুকের কিছু টেকনিক্যাল জটিলতার কারণে এপিসোডটা এখন পর্যন্ত ফেসবুকে দেখা যায় না। আপনারা জানেন, আমি বলেছিলাম যখন এটা একটা সেকেন্ড আপডেট, ফার্স্ট আপডেট করেছিলাম, সেখানে বলেছিলাম যে ফেসবুকে আপডেট ভার্সনে আসার পরে আমি যখন ক্লাসিক ভার্সনে মুভ করলাম, তখন সেই সময় যে ভিডিওগুলো ছিল সেগুলো ফেসবুক এখনও দেখায় না, অর্থাৎ পরবর্তীতে যখন আপডেট নেবে তখন দেখাবে। তো সেই অর্থে এই এপিসোডটা তেমন একটা ভিউ হয়নি ফেসবুকে, যদিও ইউটিউব চ্যানেল স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস লিমিটেডের ইউটিউব চ্যানেল, সেখানে গেলে আপনারা এই ভিডিওটা পাবেন। যে ব্যক্তিটির কথা আমি বলছি তিনি আব্দুল মালেক, এবং সারা বাংলাদেশের মানুষ তাকে যে নামে চেনেন সেটা হলো যষ্টিমধু হকার আব্দুল মালেক। এই যষ্টিমধু হকার আব্দুল মালেক এই পরিচয় থেকে বের হয়ে এসে তিনি গণমানুষের মানুষ হওয়ার চেষ্টা করেছেন এবং সেখানে বিভিন্নভাবে তিনি প্রশংসিত হয়েছেন। শেষমেশ যেটা হয়েছে আমরা যতদূর জানি, অনেকগুলো ব্যাপারে উনি চেষ্টা করেছেন, পথ শিশুদের নিয়ে কাজ করেছেন। শেষমেশ তিনি একটি মানবিক সংস্থা নিয়ে কাজ করছেন, যেটা মূলত রাস্তায় পড়ে থাকা বেওয়ারিশ বৃদ্ধ যারা আছেন, যারা এমনভাবে রাস্তায় পড়ে থাকেন, এভাবে বলা হয়ে থাকে এবং এটা সত্য, যে তাদের আসলে জীবন্ত মানুষ পোকায় খায়, জীবন্ত মানুষ গলে পচে যায়, এরকম কিছু মানুষ যারা আসলে মানসিকভাবে ভারসাম্যহীন, এরকম কিছু মানুষ যাদের জীবনের শেষ সময়টুকু একটা প্রতিষ্ঠানে থেকে অন্তত দুবেলা দুমুঠো খেয়ে পড়ে পার করতে পারে, সেরকম একটা প্রতিষ্ঠান তিনি দিয়েছেন, যেটা গভর্নমেন্ট কর্তৃক বা সরকার কর্তৃক রেজিস্টার্ড। প্রতিষ্ঠানটির নাম হচ্ছে সারা মানবিক সংস্থা। আমি কি নামটা ঠিক বলেছি? আচ্ছা, আমার অনেক কিছুর নাম মনে থাকে না, এটার নাম মনে আছে। তো এই সারা মানবিক সংস্থা এবং তার যে জীবনের যে গল্প, সেটা প্রচার হওয়ার পরে আমরা প্রথম যে আপডেটটা দিয়েছিলাম, সে আপডেটটা অত্যন্ত আশাব্যঞ্জক ছিল। কিন্তু মানে আমরা যে বলি যে খোদার অপরূপ ব্যাপার এবং খোদার মহত্ব কতটুকু, আমার একটা এপিসোড, যে এপিসোডটা ভিউ হলো না ঠিক মতো, যেটা ফেসবুকে আটকে গেল, যেটা ইউটিউবে ভিউ এখন পর্যন্ত 3 লাখের উপরে যায়নি, সেটার সাহায্য বা সেটার আপনাদের পার্টিসিপেশন, এ যাবৎকালে আমি যত ধরনের প্রোগ্রাম করেছি আমার সোশ্যাল মিডিয়াতে, যত ধরনের প্রোগ্রাম করেছি, ইভেন রেডিওতে, সেখানে মানুষ যারা সাহায্যের জন্য আসতো, তাদের সাহায্যকে ছাপিয়ে এমন একটা লেভেলে চলে গেছে যেটা আনথিঙ্কেবল। আমি আবারও রিপিট করছি, যেটা আনথিঙ্কেবল। তো মালিক ভাই, আমরা সেকেন্ড আপডেটের জন্য এসেছি এবং হয়তো আল্লাহ চাইলে এটাই শেষ আপডেট ওই পার্সপেক্টিভ থেকে, আল্লাহ যদি চায়। আপনি আমাকে একটু বলেন যে আপনার সার্বিক কী অবস্থা। তার আগে একটু বলে নিই, আপনার ডান পাশে যে ভদ্রলোকটি বসে আছেন তার পরিচয় আমি যাব, বিস্তারিত বলবো। শুধু একটু বলে রাখি, উনি হচ্ছেন লায়ন ক্লাবের মেম্বার সম্ভবত, যে কারণে আপনি লায়ন শব্দটা ইউজ করতে হয়। লায়ন আলহাজ মোহাম্মদ আব্দুর রশিদ, উনি প্রতিষ্ঠাতা এবং নির্বাহী পরিচালক আসপাড়া পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশন। আসপাড়াতে কি হয় এটা? এগ্রোফরেস্ট্রি সিড প্রোডাকশন এন্ড ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন, ওটাকে একসাথে করে আপনি হচ্ছে আসপাড়া করেছেন। বিউটিফুল। আপনার পরিচয়টা দিয়ে রাখলাম। আমরা অনেকগুলো পরিচয় আছে বাইরে আপনার, যেটা আমি দেখতে পাচ্ছি ভিজিটিং কার্ডে। আমি সেই জায়গাটায় যাওয়ার আগে আমি আব্দুল মালেক সাহেবের সাথে একটু কথা বলতে চাই। মালেক ভাই, কি অবস্থা? আপনি সার্বিক বলেন।
সার্বিক অবস্থা ভাইজান, আসলে আমার মানে এই যে আমি অনেক কথা বলতে পারি, কিন্তু এই জায়গায় এসে এই যে সার্বিক পরিস্থিতির কথা কি বলবো। আমি এত মানুষের ভালোবাসা পেয়েছি, তার আগে আল্লাহ তাআলার এমন রহমত পেয়েছি। আপনি কিন্তু ভাইজান মাঝে মাঝে আমাকে বলতেন মালিক ভাই খবর কি, আমি শুধু আপনাকে একটা বলতাম যে ভাই অপেক্ষা করেন, কিছু একটা অপেক্ষা আছে। করেন, কারণ আমি আমার প্রতি বিশ্বাস, জি। আমি আমার প্রতি এই জন্য বিশ্বাস, আমার কর্মের প্রতি বিশ্বাস। আমি জানি আল্লাহ তাআলা আমাকে দেয়, হুম। কিন্তু আল্লাহ তাআলা আমাকে একটু একটু পরীক্ষা নিরীক্ষা করে দেয়, যেন আমি আল্লাহ তাআলা যে জিনিসটা দেবে সেটা যেন সেটার ভার যেন আমি বহন করতে পারি। এই জন্য আল্লাহ তাআলা আমাকে একটু কষ্ট দেয়। আমি আসলে ওই ভিডিওটা প্রকাশ হওয়ার পর 2 দিন পরে বা 3 দিন পরে মনে হয় ভিডিওটা আউট হয়ে যায়। আমি বিশ্বাস করেন ভাই, আমি এত হতাশায় কোনোদিন ভুগি নেই। মানে ওই ভিডিওটা হয়ে যাওয়ার পরে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা আমার ক্ষেত্রেও ছিল যে পাবলিশ করলাম এত কষ্ট করে, আপনার মনে আছে কিনা 3.5 ঘন্টা রেকর্ড করে 3.5 ঘন্টা 3 মাস ফেলে রেখেছিলাম, 3 মাস। 3টা মাস এবং 3টা মাস ফেলে রাখছি। এর মাঝখানে যে মালিক ভাই কতবার আমার অফিসে আসছে, আমি কিন্তু মালিক ভাই একটা কথাই বলছি, মালিক ভাই এটা এডিট করে সাবটাইটেল করতে গেলে আমার প্রচুর সময় লাগবে, আমার অন্য কাজে আমি হাত দিতে পারতেছি না। শেষ পর্যন্ত উনি মোটামুটি বিরক্ত হচ্ছিল যে কি করলাম এটা। তারপরে আমি সময় বের করে ভিডিওটা এডিট করে ছাড়লাম। তার 2 দিন না 3 দিনের মাথায় ফেসবুকের এই ঘটনা। না, আপনার প্রতি ভাই বিরক্ত আমার ছিল না। আমি জানি আপনার যে টাইট শিডিউল, আপনার যে কাজের যে পরিধি, যে গ্যাপ কাজে পড়ে আছে, যে জাম পড়ে আছে, সেই জাম যেদিন ছুটবে সেদিন আমার টেনশন আপনি প্রকাশ করবেন, সেটা 100% বিশ্বাস আমার ছিল। কিন্তু যখন 3 দিন পর ভিডিওটা আউট হয়ে গেল, তখন আমার অবস্থা এরকম ছিল যে যদিও মানসিক চাপ সহ্য করতে করতে আমার হার্টের ভিতরে এখন কোরাল দা কুবাইলে কিন্তু কিছু হয় না, আমার হার্ট এতই শক্ত এখন। আমি মানসিক চাপ সহ্য করতে পারি, কারণ আমি স্কুল জীবন থেকে আমার মানসিক চাপ সহ্য করে আসতেছি। তো এরপর আমি হতাশ হই নাই। আমি এই জন্যই হতাশ হই নাই, একবার তো প্লাস হয়েছে, যেভাবেই হোক এটা কিবরিয়া ভাই ব্যবস্থা নেবে, আমিও ব্যবস্থা নেব, আর আল্লাহর রহমত তো আমাদের দুজনের উপরই আছে। তো আমি কি হিসাবটা বলবো নাকি? না, আপনার এই যে আপনি একটা মজার একটা ঘটনাটা বলতেছিলেন, আপনি একটু অনুষ্ঠান শুরু হওয়ার আগে। তো এখানে মজার ঘটনাটা যে আমার কাছে এত এত ভালো লাগছে, এবং ওই লোকটা মানে কান্না শুরু করছে কানাডা থেকে। তো আমি তো বাসে যষ্টি মধ্যে বিক্রি করতাম, সবাই জানেন। তো আমি অনেক সময় দেখা যাচ্ছে আমি কিন্তু সবার পরিচিত ছিলাম, অনেকে আমার কাছ থেকে নিয়ে যেত, নিয়ে বলতো যে মালিক ভাই পরে টাকা দেবো। আমি কোনো সাউন্ড করতাম না। দেখা যাচ্ছে পরে আমার মনে নাই, কিন্তু ওনার কিন্তু ঠিকই মনে আছে। উনি ঠিকই আমার একদিন রাস্তায় পায়ে আসে বা বাসে পায়ে আসে, ঠিক কিন্তু আমাকে টাকাটা দিয়ে যেত। এই একটা বিশ্বস্ত ছিলাম আমি সবার কাছে। তো আমার কাছে এক ভদ্রলোক 10 প্যাকেট মধু নিছে, 10 প্যাকেট মধুর দাম 100 টাকা আসে। তো ওনার কাছে 1000 টাকা নোট দিচ্ছে আমার, আমি ওনার বাংতি দিতে পারি নাই। আমি পরে ওনাকে বলছি যে ভাই আমার অন্য একদিন দিয়েন। অনেক সময় আমার বাংতি দিতে না পারলে আমিও আবার টাকা নিতাম না, বলতাম অন্য একদিন দিয়েন। তো উনি আমার কাছ থেকে প্যাকেট নেওয়ার 1 মাস পরে উনি কানাডা চলে যায়। কানাডা চলে যায়, বাইরে আমার ভুলে গেছে, সে আমিও তো ভুলে গেছি, আমার তো মনেই নাই, সবকিছু ভুলে গেছে। যখন আপনি আমার এই ভিডিওটা প্রকাশ করেন, উনি ইউটিউবে ভিডিওটা দেখছে। আচ্ছা, দেখে সাইরা উনি আমার সাথে প্রথমে ফোনে কথা বলছে, একটু কথা বলছে যে আপনার অনেক মধু খাইছি, এই খাইছি, এই খাইছি, বর্ণিত অনেক কথা হয়েছে, আমার সাথে চাও খাইছি কিছুদিন, মানে কয়েকদিন চাও খাইছি, এরকম অনেক গল্প করছে। গল্প করার পর বলছে যে মালিক ভাই আমি কিন্তু আপনার কাছে ঋণী। কেমন ঋণী? ভাই আপনার কাছ থেকে আমি 10টা প্যাকেট মধু নিয়েছিলাম, কিন্তু এই টাকাটা ওই দিন ভাঙতিরভাবে আপনাকে দিতে পারি নাই। এর 1 মাস পরে আমি কানাডায় চলে আসছি, এখন আপনার ওই 10 প্যাকেট মধুর দাম আমি পরিশোধ করব। আমি যে ভাই এটা কি করে, আপনি কি মনে আছে? আমি বলছি আপনি কি মনে আছে? আমি যে ভাই আমার মনে ছিল না, কিন্তু আপনি ভিডিও দেখা আমার সেটা মনে হয়ে গেছে। আচ্ছা, যে মালিক বাড়ির কাছে আমি ঋণী। মাশাআল্লাহ। তো পরে যে ঘটনাটা ঘটলো, উনি এই 10 প্যাকেট মধুর দাম ছিল আমার 100 টাকা। উনি প্রতি প্যাকেট মধুর দাম পরে আমাকে দিচ্ছে 10,000 টাকা। অর্থাৎ উনি 1 লক্ষ টাকা আমার সারা মানবিক সংস্থার ব্যাংকে পাঠাইয়া তারপরে আমাকে ফোনে জানাইছে। বাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই যে এগুলি কিন্তু ভাই মানুষের ভালোবাসা, নিঃসন্দেহে পরিপূর্ণ মানুষের ভালোবাসা, নিঃসন্দেহে। না হলেও বহু মানুষ আমাকে ফোন করছে আপনার শরীরের অবস্থা কি, এখন কেমন আছেন। তা আমি ইনশাআল্লাহ ভাই একটা জিনিস আমি সবসময় বলি, বাংলাদেশের মধ্যে যদি 10 জন মনের দিক থেকে সুখী মানুষ থাকে, তার মধ্যে আমি একজন মনে হয় থাকবো। নিঃসন্দেহে। আপনারা একটু আমি ভূমিকা করি। আপনারা জানেন যে আব্দুল মালিক ভাইয়ের যে জীবন গল্পটা এখানে প্রচার করা হয়েছিল, সেখানে সেই সময়ের একেবারেই প্রত্যন্ত একটা গ্রাম থেকে আসা একটা মানুষ, আশা জাগানিয়া, পরিবারের আশা জাগানিয়া, খুবই ব্রিলিয়ান্ট একটা স্টুডেন্ট যে এসএসসিতে স্টার মার্কস পেল,
কিন্তু পরবর্তীতে একটা ভুল চিকিৎসার কারণে তার একটা কিডনি ফেলে দেয়, এবং সেই কিডনি না থাকলেও যে জীবনটা চলে, একটা কিডনি নিয়েও যে একটা মানুষ বহাল তবিত থাকতে পারে, সেটা জানা না থাকার কারণে ওনার পরিবারের, ওনার বাবা শেষ পর্যন্ত স্ট্রোক করে মারা যায়। এবং তারপরে ওনার জীবনের যে সংগ্রাম, সেই সংগ্রাম, পরিবারকে টিকিয়ে রাখার সংগ্রাম, সেখান থেকে একজন পরিপূর্ণ সামাজিক মানুষ হয়ে যে ওঠা যায়, সেটার বাস্তব উদাহরণ হচ্ছেন আব্দুল মালেক। তো সেই আব্দুল মালেক যখন আমাদের কাছে আসেন যে এরকম বৃদ্ধদেরকে নিয়ে আমি কাজ করব, এবং সেটা গভর্নমেন্টের লিগেল একটা ফ্রেমওয়ার্ক থেকে, এবং সেটা শুরু করেছেন আপনি তো খুব বেশি দিন হয় নাই, না 1.5 বছর হয়েছে, মাত্র 1.5 বছর হচ্ছে। তো সেখান থেকে আব্দুল মালেক ভাইকে নিয়ে তো বিভিন্ন পত্রপত্রিকা, এমন কোনো বাংলাদেশের এমন কোনো মিডিয়া নাই যে তাকে নিয়ে ফোকাস করেনি, তার কাজ নিয়ে ফোকাস করেনি। তো আমার জায়গাটা থেকে টার্গেটটা ছিল যে এই প্রতিষ্ঠানটাকে গণমানুষের সাহায্যের জায়গাটা থেকে এগিয়ে নিয়ে যাওয়া যায় কিনা। তো আমাদের চেষ্টাটা কি, আমরা শুধু মানুষের কাছে উপস্থাপন করতে পারি। তারপরে তো আলহামদুলিল্লাহ একটা ইতিহাস ঘটে গেছে, সেই ইতিহাসটা এখন আমরা ধীরে ধীরে আপনাদের কাছে যাব। 3টা বিষয় আপনার প্রয়োজন ছিল। আমি যতদূর জানি যে আপনি যে বাসাটায় কাজ করছেন এখন, সেটা একটা ভাড়া বাসা। ভাড়া বাসায়। সো আপনার দরকার ছিল একটা স্থায়ী জায়গা, তারপরে দরকার ছিল স্থায়ী জায়গার উপর একটা বিল্ডিং তৈরি করতে হবে, এবং পাশাপাশি হলো ওনাদের খাবার দাবারের ব্যবস্থা করতে হবে রেগুলার, আর তার পাশাপাশি হলো আপনার একটা কবরস্থান লাগবে। এই 3টা বিষয়, এবং আলহামদুলিল্লাহ 3টা বিষয়ের জন্যই আপনাদেরকে আপডেট নিয়ে এসেছি, এবং বলছি আমরা যে এটাই শেষ আপডেট। আপনাদের সাহায্য আর প্রয়োজন হয়তো বা হবে না। আমরা সেই জায়গাটায় যাওয়ার আগে আব্দুল মালেক ভাই, আপনি একটু বলেন আর্থিক সাহায্যের পরিমাণ কত? আমি এটা একবারে পুরো এটা বলেন, আপনি বাকি সাথে কিছু যোগও করতে পারেন যদি চান। আপনি কিভাবে, আপনি পুরো হিসাব নিয়ে আসছেন এখানে? হ্যাঁ, পুরো হিসাব নিয়ে আসছি। আচ্ছা, এখন এখানে কথা আছে, যারা নিজের নাম প্রকাশ করতে চায় না, বলতে চায় না, ওদের কথা একটু মাথায় রাখবেন। নাম তো কারোরই প্রকাশ করা সম্ভব না, এত একটা ইয়া। আমি প্রথমে একটু হয়তো 1-2 মিনিট সময় লাগবে আমার। এই চলতি বছরে মার্চ মাসের 9 তারিখে আপনি আমার লাইফ হিস্ট্রি প্রকাশ করেন আপনার ইউটিউব চ্যানেল এবং লাইক পেজে। জি, জীবনের গল্পের শেষ অংশে, আমার জীবনের গল্পের শেষ অংশে জি আমি সবার কাছে একটা জিনিস উপস্থাপনা করেছিলাম যে আমার সারা মানবিক বৃদ্ধাশ্রমের জন্য 70% জায়গার দরকার, এবং এই 70% জায়গা কিন্তু ওইখানকার যে মূল্য, অর্থাৎ ময়মনসিংহ জেলা ভালুকা উপজেলা যে বৃদ্ধাশ্রমটা যে এলাকায় আছে, ওইখানে 70% জায়গা কিন্তু আমার 70 লক্ষ টাকার প্রয়োজন। আচ্ছা, এবং এই 70 লক্ষ টাকার প্রয়োজনেই আমি সবাইকে অনুরোধ করছি এগিয়ে আসার জন্য, বৃদ্ধাশ্রমের জায়গার জন্য। আলহামদুলিল্লাহ আমার এই আহ্বানে শত শত মানুষের সাড়া দিচ্ছে, এবং শত শত মানুষ যার যার অবস্থান থেকে তাদের সামর্থ্য অনুসারে আমার পাশে দাঁড়িয়েছেন। আমার পাশে না তো, আমার সারা মানবিক সংস্থার পাশে দাঁড়িয়েছেন। তো আপনার স্টুডিও থেকে মার্চ মাসের 9 তারিখে জীবনের গল্প প্রকাশের পর ওই মাসেরই 25 তারিখে প্রথম একটা আপডেট হিসাব প্রকাশ হয়। জি, ওই মার্চ মাসের 25 তারিখে একটা আপডেট হিসাব প্রকাশ হয়। তখন আমার কাছে বৃদ্ধাশ্রমের জমি কেনার জন্য টাকা এসেছিল 9,60,000 টাকা। রাইট, ওই আপডেটটা আপনি দিয়েছিলেন? হ্যাঁ, ওই আপডেটটা আপনার এখানে দেওয়া হয়েছিল। জমি কেনার জন্য টাকা আসছিল 9,60,000 টাকা। তখন কিন্তু আমি খুব হতাশায় ছিলাম, আমি এবং আপনি। আমরা নিজেরও, আমার কাছে মনে হচ্ছিল যে ভাই সামনে তো একটা রমজান মাস আছেই, তো আলহামদুলিল্লাহ জাকাতের সময়টাতে একটা বড় ধরনের ক্যাম্পেইন করব। বড় জাকাতের সময়ের আপডেটটাই এটা, এবং আপনাদের খুশি নিউজ আছে, আপনারা শেষ পর্যন্ত দেখেন। জি জি। এরপরে মার্চ মাসের 30 তারিখ আপনার এখানে 25 তারিখে আপনার এই স্টুডিওতে আপডেট প্রকাশ হওয়ার পর মার্চ মাসের 25 তারিখে আমি আমার ফেসবুক টাইমলাইনে আরেকটা আপডেট দিই। আচ্ছা, সেই আপডেটে টাকা আসছিল 15,74,000 টাকা। রাইট, তখন ছিল 15,74,000 টাকা। আবার এপ্রিল মাসের 8 তারিখে আমার ফেসবুক টাইমলাইন থেকে তৃতীয় আরেকটা আপডেট দিই, মানে অর্থাৎ আমার ফেসবুকে সেটা নিয়মিত আমি, এটা বলাও ছিল, হ্যাঁ বলাও ছিল, আপনার এই পরামর্শ ছিল যেটা প্রতিনিয়ত মানে মানুষকে জানানো যে আমরা আসি, আমরা একবার চলে গেছি না, ভিডিও চলে গেছে, আমাদের ভিডিও চলে গেছে, ফেসবুক থেকে আমরা চলে গেছি, এরকম একটাই আসছিল। তো তৃতীয় আপডেটটা যখন এপ্রিল মাসের 8 তারিখে দিই, তখন বৃদ্ধাশ্রমের জমি কেনার জন্য টাকা আসছিল 25,71,000 টাকা। ওইটা আমি আবার পুরাপুরি সবকিছু ডিটেলস আমার ফেসবুক টাইমলাইনে দেওয়া আছে। তো এপ্রিল মাসের 8 তারিখ পর্যন্ত যখন 25,71,000 টাকা আসলো, তখন কিন্তু আপনার সাথে আমি পরামর্শ করলাম যে ভাই আমি এখন জমি খোঁজা শুরু করি, মানে বায়না দিয়ে দিব। হ্যাঁ, বায়না দিয়ে দিব, তারপরে এই বায়নাটার উপরে ভিত্তি করে আমরা আরেকটা উপস্থাপন করব সবাইকে। তো যখন আমি বায়না জমি খুঁজতে যাই, তখন ভাই বিশ্বাস করবেন না, এটা যারা আমার কাছাকাছি যারা ছিলেন তারা দেখছেন, বালুকা সদর থেকে 20 কিলোমিটার এদিক পর্যন্ত, অর্থাৎ গাজীপুরের দিকে পর্যন্ত, স্কয়ার, মাস্টারবাড়ি, সিস্টোর, জৈনাবাজার যারা ছিলেন, এই 20 কিলোমিটার পর্যন্ত রাস্তার ডাইনে এবং বামে আমি পায়া হাইটা জায়গা খুঁজছি। এখানে একটা কথা বলি, আপনি যখন 25 লাখ টাকা দিয়ে বায়না করতে যাচ্ছিলেন, ওই সময়টাতে কিন্তু আমি বলতেছিলাম যে ভাই আগাবেন না, আমি কিন্তু সাহস পাচ্ছি না। আমি কিন্তু বারবার আপনাকে কথাটা বলতেছিলাম যে আপনার দরকার 70 লাখ, কেবল হয়েছে 25 লাখ, আপনার ভিডিওর এই অবস্থা, আমি তো সাহস পাচ্ছি না। কিন্তু আপনি বারবার বলতেছিলেন ভাই হয়ে যাবে,
আপনি এই কথাগুলোই বলতেছিলেন যেটা হ্যাঁ, ভিডিও আমি শুরুতে সবসময় বলছেন। এটাই বলছি, হ্যাঁ। জি, তো তারপর এরপরে জায়গা খোঁজা শুরু করি। আমার কথা হইলো আমার বৃদ্ধাশ্রমটা এমন একটা জায়গা থাকতে হবে, কারণ বালুক হলে কিন্তু ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, এখন সব ইন্ডাস্ট্রি ভরে গেছে। এমন একটা জায়গা থাকতে হবে যেন সেটা নিরিবিলি একটা পরিবেশ থাকে, একদম নিরিবিলি পরিবেশ থাকে, আশেপাশে যেন ইন্ডাস্ট্রি না থাকে, হোক সেটা মেইন রোড থেকে 1 কিলোমিটার 2 কিলোমিটার ভিতরে, আমার তাতে কোনো আপত্তি নেই। একটা গ্রামীণ পরিবেশ যেন থাকে। এইরকম গ্রামীণ পরিবেশ যেখানে যাই খুঁজতে জায়গা পছন্দ হয় ইন্ডাস্ট্রি, জায়গা পছন্দ হয় ইন্ডাস্ট্রি। এবং ভাই বিশ্বাস করুন, রাস্তার ডাইনে বামে যেখানে আপনি একটু নিরিবিলি জায়গা যাবেন, ওখানে যে জায়গা কিনতে যান দেখবেন যে এখানে 100 বিঘা 200 বিঘা 500 বিঘা 1000 বিঘা অমুক কোম্পানি কিনে ফেলাইছে। আর তত বিন্দু পরিমাণে জায়গা নেই, কোথাও নিরিবিলি জায়গা নেই, ওরা কিনে রেখে দিয়েছে অনেক আগে। তো খুঁজতে খুঁজতে আমি 3-4টা জায়গা রেডি করি। 3-4টা জায়গা আমার মোটামুটি পছন্দ হয়, যে এখানে একটা নিরিবিলি পরিবেশ, একটা মানে সমস্ত একটা প্রাকৃতিক পরিবেশ আছে। তো সেখানে খুঁজতে খুঁজতে গিয়ে সারি এমন একটা জায়গা পছন্দ হইলো, এত সুন্দর একটা জায়গা পছন্দ হইলো। আমি কিন্তু কিছু ভিডিও নিয়ে আসছি ভাই, এই ভিডিওগুলো আপনি একটু যে কোনো জায়গায় দেখাবেন আমার জায়গাটা, দেখাবো। হ্যাঁ, জায়গাটা পছন্দ হলো। তারপর পছন্দ হলো, দেখলাম যে ভাবলাম যে এখানে এত জায়গার দাম, এটা পছন্দ হইলেও তো হবে না, আমার তো স্বাদ আছে কিন্তু সাধ্য নাই। এরপর আফসোস করে এখান থেকে আইসা পড়লাম। আইসা সারিয়া তখন আমি যে 3টা জায়গা মানে আমি মোটামুটি মানসিকভাবে স্থির করে রাখছি যে এই 3টা জায়গার মালিকের সাথে কথা বলবো, তারা বিক্রি করে কিনা। আগে তো জায়গা চিন্তা করতে হবে। তো তখন আমি ওই জায়গার মালিক যখন খুঁজতে যাই, তখন দেখা গেল যে ওই জায়গার মালিকের ছেলে, মালিকের ওয়াইফ, ওনার পরিবারের সদস্যরা প্রায় আমার বৃদ্ধাশ্রমে আসে। ও, তা আমি তো জানি না যে ওনাদের জায়গা। আচ্ছা আচ্ছা, এবং ওই জায়গার মালিকের সাথে কিন্তু তখন আমার কথাবার্তা হয় না। কথাবার্তা হয় নাই। উনি কিন্তু আমার বৃদ্ধাশ্রমের বিষয়টা জানে, উনি একবার আসতে চাইছিল, সময়ের অভাবে উনি আসতে পারে নাই। আচ্ছা, তো যখন ওনার ছেলের সাথে কথা বললাম, ওনার ছেলের নাম হলো সাকাওয়াত। ও যে উনি সেই মালিক? হ্যাঁ হ্যাঁ, উনি সেই মালিক। আমার মনে হয় সব পরিচয়ের বড় পরিচয় হচ্ছে এখন যে পরিচয়টা আপনার আসতেছে আর কি। তো ওনার ছেলে হলো, ওনার ছেলের নাম হলো সাকাওয়াত হোসেন। তো আমরা সাকুক বলে ডাকি। তখন আমি সাকুরে ফোন দিলাম যে সাকু, আমি অমুক জায়গাটা আমার পছন্দ হয়েছে, কারণ বৃদ্ধাশ্রমের জমি কেনার ব্যাপারে আমি ওর সাথে সবসময় পরামর্শ করি, পরামর্শ করি। তখন উনি বললো যে কাকা কোন জায়গায়? তখন আমি বললাম যে অমুক জায়গাটা। আপনার অফিসও তো এখানেই? হ্যাঁ হ্যাঁ, আমার পাশেই তো আপনার অফিস। আচ্ছা ঠিক আছে। তখন সাকু বলতেছে কাকা আপনার ওই জায়গা আর দেখা লাগবে না, আপনি আইসা পড়েন, ওটা আমি খোঁজ খবর নিতেছি। তখন ওইটার খোঁজ খবর নিয়ে গিয়ে দেখা গেল এই জায়গার মালিক, মানে যে আমাকে সবসময় হেল্প করতেছে যে ছেলেটা, ওই ছেলেদেরই এই জায়গা। মাশাআল্লাহ। তখন এই বিষয়টা আমি ওনার যে ছেলে আছে, ওনার ছেলেরে নিয়ে আমি শেয়ার করলেন, এই জিনিসটা শেয়ার করলাম। তখন উনি শুইনা সাইরে, উনি আর দেরি করে নাই, উনি শুইনা সাইরে ওনার ব্যক্তিগত গাড়ি দা ওনার ওই জমিটা আর অনেকটা জমি আমার দেখাইলো। আচ্ছা আচ্ছা, সবটা জমি দেখাইলো। মাশাআল্লাহ, আল্লাহ পাক ওনার অনেক দিছে, কিন্তু ওনার ওইখানে প্রায় 100-150 বিঘা জমি আছে, পুরো 100-150 বিঘা জমি আছে ওইখানে, কোনো ইন্ডাস্ট্রি নেই। আর ওই জমিটা হলো, আমি বলে দিই, ওই জমিটা হলো বাওয়ালের যে উদ্যান, যেটা বাওয়াল উদ্যান বলে সরকারে, বাওয়ালের বন যেটাকে বলে, এই বাওয়াল উদ্যানের সর্বশেষ অংশ এটা। আচ্ছা আচ্ছা, অর্থাৎ ওইখানে কিন্তু কোনো ইন্ডাস্ট্রি হওয়ার সম্ভাবনা নাই। আচ্ছা, একদম নিরিবিলি পরিবেশ। ঢাকা শহরে কিন্তু গাড়ির শব্দে কিন্তু আপনার কান জ্বালাপালা হয়ে যায়, আর ওই জায়গায় যদি আপনি বসে থাকেন পাখির শব্দে কান জ্বালাপালা হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আমি 100% শিওর। আপনি আনছেন না ভিডিও করে? হ্যাঁ, ভিডিও আনছি, আমি দেখাবো। হ্যাঁ, তো যখন এটা হয়ে গেল, তখন উনি আবার ওনার আবার একটা, আমি যে বৃদ্ধাশ্রমটা দিচ্ছি সেরকম একটা বৃদ্ধাশ্রম দেওয়ার ওনার আগে ওনারও একটা শখ ছিল এবং শখ ছিল। এবং শুধু শখ ছিল না, উনি বৃদ্ধাশ্রম দেওয়ার জন্য 2 একর জায়গাও বরাদ্দ রাখা দিয়েছিল। আচ্ছা আচ্ছা, এটা আমার সাথে পরিচয় না, আমার সাথে পরিচয় অনেক আগে। ওকে, ওনার একটা শখ ছিল যে একটা বৃদ্ধাশ্রম দেবো যেখানে অসহায় মানুষরা এসে থাকবে। উনি জায়গাও নির্ধারণ করে রাখছিল, আচ্ছা, এবং সবাইকে বলেও রাখছিল, ওনার পরিবার এবং আশেপাশে সবাই জানে যে রশিদ, হ্যাঁ আব্দুল রশিদ ভাই এখানে একটা বৃদ্ধাশ্রম দিবে, এলাকাবাসীও জানে। কিন্তু উনি বৃদ্ধাশ্রমটা হয়তোবা ব্যস্ততার কারণে হোক বা যে কোনো কারণে, হয়তোবা মানে আমার সাথে হবে, আল্লাহ এটা লিখে রাখছে আর কি। না, আমি রশিদ ভাই আপনি একটু বলেন। হ্যাঁ, দেখা দেবো না। রশিদ ভাই আপনার পরিকল্পনাটা আসলে কি, বা তার আগে যদি আপনার কিছু বলার থাকে। মূল কথা হচ্ছে যে এই কার্যক্রমটা কিভাবে শুরু হয়েছিল, আপনি হয়তো আজকের এই ভিডিওতে বসেই আপনি পুরো বিষয়টা জানলেন ভূমিকাতে, আর ওনার সঙ্গে আপনার যে পরিচয় সেটাও আমরা জানলাম। এরপরে আপনি ওনাকে কি অফার করলেন? আমি কি আমার সম্পূর্ণ পরিচয় দেব? জি জি জি, প্লিজ প্লিজ। আমি আব্দুর রশিদ, নির্বাহী পরিচালক, প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আসপাটা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশন। ওটাও সেই মানবিক সাহায্যার্থে করা। তো আসপাটা হলো অলাভজনক একটা প্রতিষ্ঠান, ওখানে এখন প্রায় 850 ছেলে মেয়ে কাজ করে। তো এটা কি ধরনের কাজ হয় এখানে, পরিবেশ উন্নয়ন বলতে? এগ্রিকালচার নিয়ে কাজ করি,
আচ্ছা, তারপরে হেলথ নিয়ে কাজ করি, এডুকেশন নিয়ে কাজ করি, মাইক্রো ফাইন্যান্স নিয়ে কাজ করি। বাহ, তো আমরা যে বড় কাজটা যেটা করি এই ক্ষেত্রে আমি দুর্বল যে আমাদের আমরা 217 জন ছেলে মেয়ে পড়াই হতদরিদ্র। আপনার আরো অনেকগুলো পরিচয় আছে, আপনি যদি কিছু না মনে করেন আমি একটু পরিচয়টা দিয়ে দিতে চাই। প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান জমির দিয়া আব্দুল গনি মাস্টার, জামির দিয়া আব্দুল গনি মাস্টার স্কুল অ্যান্ড কলেজ, বিদ্যুৎসাহী সদস্য, পরিচালনা কমিটি ভালুকা ডিগ্রি কলেজ ময়মনসিংহ, ব্যবস্থাপনা পরিচালক রাইট, এবং সদস্য বাওয়েক গভর্নিং বডি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ রাইট। জি বলেন তারপরে। তো ওখান থেকে আমি ছোট থেকে এই কাজটাই করতেছিলাম, কৃষি বিশ্ববিদ্যালয়ে চাকরি করতেছিলাম। ওখান থেকে আমাদের এই পরিবেশ নষ্ট হচ্ছে এবং কম পয়সা গাছ লাগাইলে একসময় অনেক টাকা হবে, মানুষের অর্থনৈতিক অবস্থা ফিরে আসবে এবং ভালো বীজটা সরবরাহ করলে সে বেশি ধান উৎপাদন করতে পারবে, যাতে সে প্রয়োজনীয় গোবর সারটা সে পুড়িয়ে ফেলায়। এই পুড়িয়ে ফেলাইলে তার লাকড়ির অভাবে, তাহলে সে যদি এই কাজটা গোবরটা না পুড়ে যদি গাছ থাকে তো গাছের লাকড়িটা পুড়বে। এই জন্য তাকে গাছ দিলাম। গাছ দিলে আমাদের কি করতে হবে, অনেকগুলো নার্সারি তৈরি করতে হবে। নার্সারি তৈরি করলে ওখান থেকে কাছাকাছি থেকে মানুষ গাছ পাবে, গাছ লাগাবে কম পয়সায়। তো এই উদ্দেশ্যে কিন্তু আমরা, এবং পরিবেশ নষ্ট হইতেছে এটাকে মনে করে আমরা শুরু করছি 1993 সালে। তখন মানুষ গাছ লাগাইতো না। তো এগুলা আমরা আমাদের বিনা পয়সা দিচ্ছিলাম। বিনা পয়সায় আমরা প্রত্যেকটা 27টা নার্সারি স্থাপন করি নিজেদের টাকা। তারপরে আমরা আসি এই মাইক্রো ফাইন্যান্সে আসি এইভাবেই, যে আমরা যখন গরিব মানুষকে 100 গরিব মানুষকে 1000 টাকা করে দিলাম, আমাদের সকলে 31 জনের টাকা, প্রত্যেকেরই 1000 করে টাকা দিলাম, যে 1000 টাকা দাও তোমরা একটা জাকাতের টাকা সহ, যে 1000 টাকা দিয়ে একটা গরুর বাচ্চা কিনে দেয়, তখন 2টা ছাগল তোমরা কিনবা, 1000 টাকা 1 বছর পরে আমাকে ব্যাক করবা, কোনো লাভ না। তোমরা কতটুকু আয় করতে পারো এটা দেখবো, এবং তোমাদের আয়টা আমাদেরকে 1000 টাকা ব্যাক করতে হবে। দেখা গেল যে পরে 1 বছর পরে আমাদেরকে টাকা দিয়েছে মাত্র 22 জনে, আর বাকিরা বলতেছে আমরা খায়া ফেলাইছি, আমাকে মাফ করে দেন। তোমার তো খায়া ফেলাইলা, তোমাদের আল্লাহর কাছে জবাব দিব কি, আমার তোমাদের কাছে কোনো লাভ নেই। আমরা তো তোমাদেরকে টাকাটা দিচ্ছি শুধুমাত্র তোমাদের উপকারের লাগিয়া, তো তোমরা টাকা মারি দেবা। পরে ইসলামিক একটা বক্তব্য দেওয়ার পরে তারা একজন দাঁড়ায় বললো যে স্যার আমরা মাসে 100 টাকা কিস্তি করে দেন, আমরা টাকা দিয়ে দিতে পারো, আমরা কেউ কারো টাকা খায়া মরতে চাই না। এই কথা বলার পরে আমি ঠিক আছে দাও। তারপর দেখা গেল যে একটা লোক 1 টাকা বকে রাখে নাই, সবাই দিয়ে দিয়েছে মাসে কিস্তি করে। তারা বলতেছিল যে 1000 টাকা জীবনে আমাদের একত্র করার ক্ষমতা নাই, করতে পারবো না। তারপরে দেখলাম যে এদেরকে গরিব মানুষের প্রশিক্ষণ প্লাস যদি অর্থনৈতিক সহযোগিতা করা যায় তাইলে এরা ডেভেলপ করতে পারবে। এই উদ্দেশ্যে আমরা প্রায় 6000 হতদরিদ্র নিয়ে কাজ শুরু করি। তারপরে গভর্নমেন্ট থেকে টাকা পাই, পিকেএসএফ টাকা পাই, ওয়ার্ল্ড ব্যাংকের টাকা পাই আসে আপনার এই 6000 হতদরিদ্র ডেভেলপ করছি কৃষির মাধ্যমে। কাউকে দিছি আমরা জমি লিজ নিয়েছি 50% কলা বাগান করে দিছি, 2 বছরে 50, 60, 70, 80 হাজার টাকার মালিক হয়ে গেছে। আর তার গরিবী হালাত তার থাকে নাই। তো সবজি বাগান করে দিছি। কাউকে বাড়ির যত মেয়ে আসিল তাদের কাপড় চোপড় নাই, এদেরকে আপনার এই কাপড় দিয়া গার্মেন্টসে ট্রেনিং দিছি, 1 মাস পর্যন্ত খাওয়াইছি, ট্রেনিং দিয়ে না বাড়ি বিভিন্ন গার্মেন্টসে ঘুরে সবাইকে চাকরি দিছি 450। এই কাজটা করতেছে। পাশাপাশি যে কাজটা করি আর কি, শিক্ষা ক্ষেত্রে যে কাজটা করি, এটা হলো আপনার যেসব ছেলে মেয়েদের পড়া বন্ধ হয়ে গেছে, আমার উদ্দেশ্যে 1-2টা বলা দরকার। ছেলে মেয়ের পড়া বন্ধ হয়ে গেছে, পড়তে পারে না, অন্যের বাড়ি কাজ করতেছে। তো আমার স্কুলের 2টা ছেলে ফার্স্ট বয়, সেকেন্ড বয়, ক্লাস 7-এর। এই 2টা ছেলে
তার দুজনের বাবা মারা যাওয়ার পরে তারা দুইজনেই ফার্স্ট বা সেকেন্ড ক্লাসে পড়ে অন্যের বাড়িতে মাসুরা কামলা আছে না, মাসুরা কামলা দিতে গেছে, চলে গেছে। তো স্কুলে আসে না, মাসখানিক যাবত 2 মাস যাবত আসে না। জিজ্ঞাসা করলাম হেডমাস্টার যে আসে না কেন, বললো যে স্যার ওরা তো অন্যের বাড়িতে কাজ করতে গেছে, বাবা মারা যাওয়াতে আমার মারে নিয়ে খায় কি, এই অবস্থা। তো আমি বুঝি এখন নিয়ে আসেন তো। তো মাস্টারকে নিয়ে আসলো, নিয়ে আসার পর আমি তোরা পড়বি তো আমাদের খরচ দেবে ওরা। তো আমি খরচ যা লাগে দিব, দুজনে 500 1000 দিয়ে দিলাম, এবং মাসে মাসে 2500 টাকা দেওয়া শুরু করলাম তার ফ্যামিলি সহ, যাতে খাইতে পারে পড়তে পারে। এই দুই ছেলের থেকে শুরু করলাম। শুরু করার পরে এক ছেলে এখন এর থেকে রুয়েট থেকে পাশ করিয়া এখন হয়েছে, গভর্নমেন্টের BCS অফিসার হয়েছে। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। আর আরেক ছেলে ডাক্তার হয়েছে, MBBS পাস করছে। তো এরকম আমার MBBS পাস করছে 11 জন। এইসব মানে মালিক ভাই যে হতদরিদ্রের কাজ করে, আমি হতদরিদ্রদের যারা লেখাপড়া করতে পারে তাদেরকে নিয়ে কাজটা করি। তো বইয়ের থেকে বাড়াইছে 7-6 জন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাড়াইছে প্রায় 11 জন। তার মধ্যে একজন ফার্স্ট কৃষি বিশ্ববিদ্যালয় বাড়াইছে, একজন ফার্স্ট ইয়ার কৃষি বিশ্ববিদ্যালয়ে চাকরি করতেছে, লেকচারার জয়েন দিছে। ডাক্তার হয়ে বাড়াইছে 11 জন। হ্যাঁ, এইগুলা সবগুলো প্রতি মাসে প্রায় 7 লক্ষ টাকা ব্যয় করে থাকি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ আপনাকে অনেক দিয়েছে। এই যে মালিক বাসাতে আমার, হ্যাঁ, আমার ছেলের কাছে শুনে তারপরে আমি যখন এই যে জায়গার কথা আসলো না, তখনই মালিক ভাই আমার কাছে আসলো। আমার বাড়িতে আসতেছিল, আর একদিন আসছে, দেখা হয়েছে। তো আমার বৌমা বলতেছিল যে আব্বা দেখে আসেন, এরকম একটা মানুষ নিয়ে আসা পরিষ্কার করিয়া, এই যে সব মানুষের কিছু রাস্তা পড়ে থাকে এদেরকে ধরে নিয়ে আসা, যেভাবে পরিষ্কার করে যত্ন করে উনি আমার বাড়ি ফিরাই দিচ্ছে, না দেখলে আমি বুঝবেন, বিশ্বাস করবেন না কীরকম অবস্থা। মানুষ এই কাজ করতে পারে, নিজে নিজে এরকম করতে পারে, এটা আমি দেখিনি, আর দেখি নাই। দেখে আমি আর হতভম্ব হয়ে গেছি। লোকটা আমাদের বাড়ির কাছে ওদিকেরই। পরে মালিক করে না, পরে আমি ঠিক আছে একদিন যাবো রে আমি দেখার জন্য। তো তারপরে আমরা এই মালিক বাসাতে আমরা আসলো, দেখা হইলো জমির ব্যাপারে। যখন জমির কথা হলো, তো আমি আমার গাড়িতে নিয়ে গেলাম, চলেন যাই দেখাই আপনাকে। দেখাইলাম যে উনি জমি কিনতে চায়। তো আমি যাইতে যাইতে ওনার ইতিহাস শুনলাম গাড়িতে বসে, এবং এই ছবিগুলা দেখলাম, যাদেরকে সে কানের মধ্যে এত বড় পোকা হয়ে গেছে, পোকা সারাই আসে তাকে ভালো করে পরবর্তীতে অবস্থান নিয়ে আসছে। এটা একটা দারুণ ব্যাপার। মানুষের পোকা খাইতেছে, এটা কখনো দেখিনি। তো এরকম অবস্থা নিয়ে আসে, ওদেরকে নিয়ে এসে যে চেষ্টা করে ভালো করে তারপরে ব্যবস্থা করা, এটা একজন মানুষ যদি সেরকম মনের অধিকারী না হয়, সেই কাজটা করতে পারে না। আমি তার এগুলো দেখে, তার ওই ভিডিওগুলো দেখে আমি হতভম্ব হয়ে গেছি। তো আমি আমার গত 5 বছর আগে আমি একটা জায়গা ক্রয় করেছিলাম যে বৃদ্ধাশ্রম করার উদ্দেশ্যে। আচ্ছা, সেটা ভালুকায় বাড়ির পাশে। তো পরে মালিক সাহেবের কাছে যখন পরিচয় হইলো, তখন মালিক সাহেব যখন জায়গা চাইলো, তাই আমি বললাম যে ভাই আমার তো ইচ্ছা এটা ছিল আগে থেকে, কিন্তু আমি তো এটাকে নতুন হালে করতেছি। নতুন হালে কি, আমি তো বৃদ্ধাশ্রমে লোক নিয়ে এসে রাখলে অনেক সবাই এটাকে বন্দি জীবন মনে করে। এই বন্দি জীবনটা আমি যখন অন্যান্য বৃদ্ধাশ্রম দেখতে গেছিলাম, তো ওখানে অনেকে বন্দি জীবন মনে করে, এবং বন্দি জীবনে তা থাকতেছে না, এমন কড়া শাসনের ভিতরে একটা ঘরের ভিতরে রাখে। এই কড়া শাসনের ভিতরে ঘরে রাখাটা মানুষের জন্য স্বাধীনতা খর্ব করা। সে তো তার বাড়িতে তার ফ্যামিলি সহ থাকতে চায়, তার ফ্যামিলির কাছে যাইতে চায়, তার ফ্যামিলি তার বাচ্চা থেকে দেখতে চায়, অথচ দেখতে পারে না। বাচ্চা যখন আসে তখন হয়তো দেখা হয় না, হলে দেখা হয় না। পরে এই উদ্দেশ্যে পরে আমি আবার এটাকে অন্যভাবে তৈরি করতেছি। অন্যভাবে মানে আমি 194 জন বৃদ্ধকে আমি করতেছি, আমরা মাসে মাসে 600 টাকা করে দিচ্ছি, তার বাড়িতে রাখতেছি। তাদের জন্য জায়গা জায়গা ঘর করে দিচ্ছি একটা করে, যে 8-10 জন 10-12 জন একত্রে বসে গল্প করতে পারবে, ঘর করে দিছি। ওখানে বসে চেয়ার দিছি,
তারা ওখানে বৈশাখ বিকালবেলা আসা গল্প করবে, বুড়ারা গল্প করবে, তাইলে তাদের মনটা ফ্রেশ থাকবে। এই উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় গড় করে দিয়েছি। গড় করে দিয়ে ওই 194 জনরে আমরা 600 করে টাকা দিতেছি PKSF এর সহযোগিতা এবং আমাদের সহযোগিতা, আমরা দুইজন মিলিয়ে এইভাবে বিদ্যুতের জন্য কাজটা করতেছি অলরেডি আমরা। তো এই মুহূর্তে মালিক ভাই যখন আমাকে প্রস্তাব দিল যে জমিটা আমার এই জমিটা আমার পছন্দ হয়েছে এবং এখানে করলে নিরিবিলি আছে, পাখির ডাক আছে, সবকিছু মিলে এখানে একটা বড় হয়েছে, কি বলে, রিসোর্ট হয়েছে, উদ্যান হয়েছে। উদ্যানের পাশে হয়েছে নাকি রিসোর্ট? হ্যাঁ, রিসোর্ট আছে ওখানে? হ্যাঁ, হয়ে গেছে। তো এর পাশে যদি হয়, এখানে ইন্ডাস্ট্রি হবে না, যদি ইন্ডাস্ট্রি হবে না, এটা না ইন্ডাস্ট্রি যাচ্ছে ভিতরে, এটার ভিতরে ইন্ডাস্ট্রি আছে, করতেছে। তো ওখানে আমার জায়গা হলো 120 বিঘা। আচ্ছা। তো একটা প্লটই আমরা চিন্তা করতেছি হয়তো বেঁচে পেলাম, এই সেই অবস্থা আর কি। তো পরে মালিক ভাই যখন দেখলাম যে আমার ইচ্ছার সাথে তার ইচ্ছাটা মিলে গেছে এবং সে যেভাবে কাজটা করে এইভাবে কাজ করার লোক আমি খুঁজে পাইনি এতদিন পর্যন্ত। আমি যে এইভাবে কাজটা করবো এই কাজটার লোক আমি খুঁজে পাইনি। আর আমার মনের মধ্যে এরকম লোক যে আছে, মালিক ভাই যে কাজটা করে, এইটা আমার জানা ছিল না, দেখা ছিল না। তো আমি তার মাধ্যমে এইসব যদি দেখে আমি পরে বললাম যে ভাই আমার এমনি অ্যাড করেন, একত্র করেন এটার সাথে জমি। আমি পুরোটাই দিব, ফ্রি দিব এবং জমি আপনার এই সংস্থার নামে লিখে দিব। আর এই 1.5 একর জমি আমি দিছি আর কি, 1.5 একর লিখে দিতেছি একটা প্লটেই রাস্তার পাশ থেকে, যাতে এখানে সে বিদ্যুৎ নিয়ে থাকে বসবাস করে কাজটা করতে পারে। এবং আমি চাচ্ছি, আমি তাকে বলছি যে আমরা কাজটার সাথে আমি অ্যাড হইতে চাই, একত্র হইতে চাই, এই কারণেই যে কাজটা আমার ইচ্ছা ছিল আগে, এবং যেহেতু আমি জমি কিনছি, তা বুঝতেই পারেন যে আমি এমন কাজটা করতেও আছি আমিও। তো আমাদের দুইজনের মিল হয়ে গেল একত্রে। আচ্ছা, তো তাহলে রশিদ ভাই কি দাঁড়াচ্ছে যে আপনার পুরো জমিটাই আপনি সারা মানবিক সংস্থাকে দান করে দিচ্ছেন, নাকি আপনারা জয়েন্টলি করতেছেন? জয়েন্টলি করতেছি। সারা মানবিক সংস্থার নামে জমি দিয়ে দিব। আচ্ছা, জমি দিয়ে দিব সারা মানবিক সংস্থার নামে, আমি সাথে থাকিয়া আমরা জয়েন্টলি করতে চাচ্ছি, কারো অনুদানে নিতে চাচ্ছি না। কারো অনুদান নিতে চাচ্ছেন না? ওকে, মানে কারো অনুদান নিতে চাচ্ছি না, আমরা নিজেদের টাকা দিয়ে ওদেরকে পালবো এবং ওদের জন্য ব্যবস্থা করব, এটা আমি চাচ্ছি আর কি। ওকে, মালিক ভাইয়ের কাছে বলছি আমি এই কথা, মালিক ভাই বলছে যে আমি সে সাদরে গ্রহণ করছে। এটা আমি মালিক ভাইয়ের প্রতি কৃতজ্ঞ যে সে যে কাজটা করতেছে এই কাজটা আমি করতে পারি না। বিউটিফুল। আপনি তাহলে যেটা চাচ্ছেন যে সারা মানবিক সংস্থার নামেই সমস্ত কিছু হবে, কিন্তু আপনার জায়গা থেকে এটা অনুদান থাকবে, বড় ধরনের অনুদান, এবং জয়েন্টলি যেটা কাজটা হবে, নাকি এটা আর দুইটা ফাউন্ডেশন যুক্ত হবে এর সঙ্গে? না, দুইটা ফাউন্ডেশন যুক্ত হবে না, সারা মানবিক সংস্থার নামে যেহেতু শুরু হয়েছে, আসপাটা তো তার আঙ্গিকে একটা করতেই আছে, একটা তার আঙ্গিকে করতে আছে, ওটা আজ থাকবে। ওকে, ওটা আজ থাকবে, চলবে। পাশাপাশি এটার সাথে জয়েন্ট হবে, জয়েন্ট হয়ে দুইজনেই কাজটা করব, অন্যের সহযোগিতা ছাড়া। আমরা নিজেরাই যেটুকু লাগে, মালিক ভাই বলছে যে আমরা কিছু ব্যবসা করব, ওখান থেকে যে আর্ন হবে আর্নটা এখানে ব্যয় করব। ওকে, আর বাকি হলো যদি তার যদি যেটুকু কমতি পড়ে সেটুকু আমি দেব। ওকে, নিঃসন্দেহে এটা একটা বড় উদ্যোগ। আপনি মালিক ভাই বলেন, এখানে কিছু বলার আছে কিনা আপনার? হ্যাঁ, তাও রশিদ ভাই যখন দেখা হলো তখন ওই জায়গাটা যখন উনি বলতেছে জায়গাটা দেখতেছি, আবার এখন তো অফিস টফিস বন্ধ, উনি তো ওনার সাথে যখন প্রথম জায়গা থেকে পছন্দ হলি, মানে বৃদ্ধাশ্রমে আসলো, যখন সবকিছু দেখলো, উনি তো চাচ্ছে যে আমি কালকে জমি কাওলা করে দিয়ে দিই, মানে এরকম একটা, মানে ওনার আপনার মানবিক সংস্থাকে দিয়ে দিবে। হ্যাঁ, মানবিক সংস্থাকে দিয়ে দিবে। তো দেখা যাচ্ছে অফিস বন্ধ হয়ে গেল। ওনার সাথে আমার যেদিন জমি দেখা হলো এটা লকডাউনের আগের দিন। আচ্ছা, এরপর দিন থেকে লকডাউন। ওকে, তো অফিস বন্ধ হয়ে গেল, আমাদের মনের দিক থেকে অনেক টাক আছে, এই আগাচ্ছে, এই আমরা দেখতেছি, আবার দেখতেছি, এই করতেছি, সেই করতেছি, জামালার ভিতরে, ব্যস্ততার ভিতরে আমিও ঢাকায় আসতে পারতেছি না। তো ওনার আবার ওইটার সাইডের একটা জমি আছে, হ্যাঁ, ওইটাও এটার সাথে অ্যাড করতেছে, ওইটা লাগলো আরো 10-15 দিন, মানে অনেক দূর আগে গেছেন। কিন্তু রশিদ সাহেব, আমার একটু জানার ইচ্ছা আপনার কাছ থেকে, সেটা হচ্ছে যে এই ধরনের মানবিক সংস্থাগুলো সাধারণত মানুষজন বিভিন্ন রকমের ডোনেশন এবং সাহায্য নিয়ে সাধারণত গড়ে ওঠে, এবং আপনি চাচ্ছেন যে এটাতে আর কোনো মানুষের পাবলিক ইন্টারফারেন্স বা পাবলিক হেল্প আর দরকার নাই। না, পাবলিক হেল্প দিয়ে করলে তা আমরা নিজেরা কি করলাম? মালিক ভাইয়ের কথা এটাই,
যে আমাদের নিজে থেকে তাহলে কি করা, আমি যদি পাবলিক হেল্প নিয়ে করি তাহলে তো আমি এটা নিজে একটা মানে মানে আপনি এত বড় একটা সাপোর্ট দিচ্ছেন, আমি শুধু এই প্রশ্নটাই আপনাকে করতে চাই। না বড় সাপোর্ট না, ইচ্ছা মনের ইচ্ছা থাকলে সাপোর্ট খুব আরেকটা বিষয় যেটা মালিক ভাই, সেটা হলো যে এটা তো প্রাথমিক পর্যায়ে আপনার টার্গেট ছিল কতজন বৃদ্ধদেরকে নিয়ে কাজ করা? আমার প্রাথমিক টার্গেট ছিল 70% জায়গার ভিতরে 20% জায়গা হবে গুরুস্থান, আর 50% জায়গার ভিতরে যেটুকু হয়, যতজন হয় অতটুকু। তো এখন যেহেতু ওনার কাছে একটু বেশি পরিমাণে জায়গা পাচ্ছি, এখন আমরা 2টা ঘর করতেছি, 2টা ঘর, এক একটা ঘর 100 ফিট লম্বা। ওকে, 100 ফিট লম্বা, একতলা? হ্যাঁ, না, 2তলা পর্যন্ত। 2তলা করবেন? মানে এই একটা মানে পরিকল্পনা আছে আর কি, একটা পরিকল্পনার সিদ্ধান্ত নেওয়া আছে আর কি, বাকিটুকু আল্লাহর ইচ্ছা। মানে কতজন বৃদ্ধ নিয়ে থাকতে পারবে সেখানে 200 থেকে 250 থাকতে পারবে। 200 থেকে 250। তো এটা প্রপার সাপোর্টটাই আপনার জায়গাটা থেকে আসবে, সম্পূর্ণ সাপোর্টটা? হ্যাঁ, না, ওনার থেকে আসবে, তারপর ওনার থেকে আসবে, আমাদের ব্যবসা করবো, আমরা এখানে কিছু ব্যবসা ধরবো। ও, এর সাথে বিজনেস কি থাকবে? এর সাথে বিজনেস কি থাকবে? এটা বিজনেস বলতে মানে তাদের সাপোর্টের জন্যই বিজনেস আছে? তাদের সাপোর্টের জন্য শুধু আচ্ছা, আমরা কয়েকটা ব্যবসা ধরবো, ওই ব্যবসার সমস্ত ইনকাম এই বৃদ্ধাশ্রমে যাবে। ও, এইখানকার ইনকাম আর কেউ 1 পয়সা কোথাও নিতে পারবে না। আচ্ছা, বিউটিফুল। একটা জিনিস যেটা হচ্ছে যে না, আমি একটা একটা জায়গা তৈরি করতে হবে যেখান থেকে টাকাটা আসবে। রাইট, সেটা যে কোনো কিছু, জায়গাটা কৃষি হোক বা অন্য যে কোনো কিছু। হ্যাঁ, আমরা ওই কাজটাও সাথে সাথে করবো। ওটা কি চিন্তা করছেন কিছু? হ্যাঁ, চিন্তা কি চিন্তা? আপনি যেটা শেয়ার করার মতো কি সিক্রেট কোনো কিছু? হ্যাঁ, না, চিন্তা না, শেয়ার করতে হ্যাঁ, পারি। শেয়ার করতে প্রথম হলে যে শেয়ার চিন্তা করেন। ভাবনাটা, সেটা হলো একটা গরু খামার দিব, ওইখানে দুধের প্রচন্ড দাম আছে। হুম, আমি একটা ছাগলের খামার দিব। না, ছাগল দেব না, ছাগলের খাওয়া আচ্ছা, ছাগলের বাদ দিলেন। গরুর খামার থাকবে 2টা, একটা হলো দুগ্ধজাত গরু, আর একটা হলো মোটা তাজাকরণ, মোটা তাজাকরণ, এই 2টা থাকবে। আবার একটা জিনিস, মানুষের কিন্তু মানে আমাদের দেশে যদি গণবসতি ভোক্তার সবকিছুরই ভোক্তার পরিমাণ একটু বেশি, একটা সবচেয়ে একটা মানে অল্প টাকার ভিতরে একটা ব্যবসা আছে, যেটা হলো মুড়ি। আমরা মুড়ি সবাই কম বেশি মুড়ি কিনে খাই। এই জিনিসগুলো নিয়ে চিন্তা করতেছেন? হ্যাঁ, আমি আমার চিন্তাধারা হলো ভাই, মানে আমি তো 72 টাকার পুঁজি থেকে আজকের মালিক, আমার চিন্তাধারা হলো অল্প টাকা দেয় কেমনে মুনাফা করা। আমি এখানে একটা কথা আপনাদেরকে বলে রাখি, বাংলাদেশে এর আগ পর্যন্ত এরকম একটা প্রতিষ্ঠান তৈরি হওয়া থেকেই গণমাধ্যমে এসে সেটা কিভাবে কাজ করতেছে, কার সাথে কে যুক্ত হচ্ছে, এরকম ট্রান্সপারেন্সি দিয়ে শুরু হয়েছে কিনা আমার জানা নাই। আব্দুল মালিক যতদিন বেঁচে আছেন, এই সারা মানবিক সংস্থা কোথায় যাচ্ছে, কি করতেছে, কি হচ্ছে না হচ্ছে, আপনারা জানতে পারবেন। আমাদের যে ভাইটি আজকে ভেরি রেসপেক্টেড লায়ন আলহাজ মোহাম্মদ আব্দুর রশিদ, যে এইরকম একটা কাজে এগিয়ে আসলেন, এটা নিঃসন্দেহে অনেক বড় একটা উদাহরণ। বাংলাদেশে এরকম আব্দুর রশিদ অনেকেই আছেন, তারাও এগিয়ে আসবেন এই ধরনের কাজে, এটাও আমরা চাই। আপনারা 200 জন চিন্তা করেছেন, আমি দোয়া করি এবং আমার দর্শকরা চাইবে যে এটা এমন প্রতিষ্ঠান হোক অদূর ভবিষ্যতে বাংলাদেশে, যাতে করে রাস্তায় কোনো বৃদ্ধ এরকম ভাবে পড়ে না থাকে। চ্যালেঞ্জ আমার থাকবে ভাই, এবং ইনশাআল্লাহ মানুষের দোয়া আছে মালিক ভাই আপনার প্রতি, নইলে আসলে ওনার সঙ্গে আপনার পরিচয় বা হবে কেন, বা হুট করে যেটা এত কঠিন ছিল সেটা এত মানে মিনিটের মধ্যে সমাধান হয়ে যাবে, এটা চিন্তাই করা যায় না। সো এটা একটা বিশাল উদাহরণ আজকে। এবং এই প্রতিষ্ঠান কোথায় যাচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, স্টেপ বাই স্টেপ আমি সবসময় আপনাদেরকে আপডেট দিব। আরেকটা সিক্রেট বিষয় আজকে এখানে বলে রাখি, যেটা এভাবে আলোচনা হচ্ছে বলেই বলি। আব্দুল মালিক ভাই বহুবার আমাকে বলেছে যে তার যে অ্যাডভাইজারি কমিটি, সেই কমিটিতে সে আমার নাম ঢুকাবে। আমি তার হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করেছি যে অ্যাডভাইজারি কমিটিতে যেন আমার নাম না থাকে, এবং সে তারপরেও সে চিন্তা ভাবনা করে ঢুকিয়েছে। সো আমি নির্দ্বিধায় বলে দিচ্ছি, অ্যাডভাইজারি কমিটিতে আমি নাই। এবং শুধু নাই না তা না, এই মানে যেটা বলে আপনি যে প্রতিষ্ঠান করতেছেন, এই প্রতিষ্ঠানের এই প্রচার ছাড়া কোনো ধরনের কোনো অ্যাক্টিভিটিসের মধ্যে আমি নাই। হ্যাঁ, এটা মানে ট্রান্সপারেন্সির জায়গাটা থেকেই থাকা উচিত। এবং কেন থাকবেন না? আমি তো আছি, আমি প্রচার করব, আমি তো প্রচার করবো আপনারা কি করতেছেন না করছেন সেটা প্রচার করবো, কিন্তু লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্যে আমি থাকবো না। এটাও আমার দর্শকরা জানুক। আমি সাধারণত থাকি না, কারণ এরকম 100টা প্রতিষ্ঠান এসে তাহলে আমাকে অফার করবে, সেক্ষেত্রে আমার জায়গা থেকে তো কিছু না কিছু দায়িত্ব থাকে। সো এটা সম্ভব না। তো আমার কাজ আসলে গণমাধ্যমে কাজ করা এবং প্রচার করা, ওইটুকুই আমি করতে চাই। আর উনি যেটা করেছেন উনি ভালোবেসে করতে চাচ্ছেন বারবার, কিন্তু আমি এটা একদম বিনয়ের সাথে ফিরিয়ে দিলাম। আমার দর্শকরাও এটা জানলো, এটার ভিডিও ডকুমেন্টেড থাকলো, আমি কখনোই এটা করবো না এবং আমি যাব না। তো আমার কাজ হচ্ছে প্রচার করা, এবং ইনশাআল্লাহ আমি চাই যেটা একটা প্রতিষ্ঠান দাঁড়াক। এটা কোথায় যাচ্ছে না যাচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, যেহেতু মানুষের ভালোবাসা নিয়ে শুরু হয়েছিল এবং রশিদ সাহেব যে সাপোর্টটা দিচ্ছেন, আপনারা ভবিষ্যতে নিশ্চয়ই এটা জানতে পারবেন। আমি স্যালুট জানাই আপনাকে, আর কিছু বলার নাই। আমি আপনাকে ধন্যবাদ জানাই এরকম প্রচার দেওয়ার জন্য। এটা তো অসাধারণ কাজ, অসাধারণ কাজ। ভাইয়ের প্রচার তো এই যে ভিডিও ছাড়লে মনে করেন সারা ওয়ার্ল্ড ছেড়ে দেবে। আচ্ছা, এখানে আরেকটা কথা বলি, উনি 25 লাখ টাকার কথা বলেছেন, লাস্ট অ্যামাউন্টটা আপনারা একটু জেনে নেন, তো আমরা ভুলে গেলাম। হ্যাঁ, ওই জায়গাটা একটু আসে। জি, মাঝখানে আসছিলাম তো। আমার এই যে সর্বশেষ
সর্বশেষ সে- সারা মানবিক বৃদ্ধাশ্রমের মানে সর্বশেষ বলতে আজকে যে কথা উনি বলতে কিছু বলতে চাচ্ছিলেন, বলেন। হ্যাঁ, না না সর্বটাই শেষটাই বলে রাখি। আজকে যে কথা বলতেছি গতকালকের আগের দিন পর্যন্ত, কারণ গতকালে কোনো টাকা ঢুকে নাই, গতকালকের আগের দিন পর্যন্ত সারা মানবিক সংস্থার জমি কেনার অনুকূলে যে আমার ফেসবুক বন্ধুরা বা শুভাকাঙ্ক্ষীরা যারা টাকা পাঠিয়েছেন, সর্বমোট টাকা এসেছে 44,71,416 টাকা। আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার। আর মালিক ভাই, মানে আমরা শুরু